Hello, Assalamualaikum. Welcome back to another new vlog. It's me Sabrina from Sabrina Share. আমি যেহেতু বলেছিলাম যে এখন থেকে আমি কন্টিনিউ হওয়ার চেষ্টা করব, রেগুলার হওয়ার চেষ্টা করব ইউটিউবে। দ্যাটস ওয়াই আমি এখন আরেকটা ভিডিও শুট করছি। আপনারা দেখেছি আমার রান্না বান্নার ভিডিও খুব পছন্দ করেন, ঘুরতে যাওয়ার ভিডিওগুলো পছন্দ করেন। সো আজকে হচ্ছে আমার অফ ডে, তো ভাবলাম যে একটু রান্না বান্না করব। তবে এখানে একটা টুইস্ট আছে, আমি শুধু রান্না বান্না করব না, আজকে আমার ইচ্ছা আছে বাইরে যে পিঠা খাবো। তো আমার খুবই ইচ্ছা করতেছে ওই যে নীলা মার্কেট নাকি যেন, সরি আমি আসলে নামটা ঠিক মতো বলতে পারতে নাও পারি বিকজ আই এম নট ফ্রম ঢাকা। আমি অনেক বেশি ভিডিও দেখি যে নীলা মার্কেটে হাঁসের মাংস পাওয়া যায়। আমি অলরেডি গেছি সেখানে, ওটা একদম বাইরে বসে খাওয়া হয়, চাপতি পিঠা থাকে, হাঁসের মাংস থাকে। তো আমি ওই জিনিসটার ভিডিও এখন সামনে দেখতে দেখতে আমারও খুব ইচ্ছা করতেছে। তো আমি ভাবলাম ওয়াই নট আমি বাসা থেকে রান্না করে নিয়ে বাইরে যেয়ে খাই। আমি জানি না বাইরে আজকে ওয়েদার খুবই খুবই ঠান্ডা, হয়তোবা আমি সাকসেসফুল হব, আই ডোন্ট নো, বাট আপাতত আমি ভিডিওটা শুরু করছি। লাস্ট পর্যন্ত জানা যাবে আসলে কি আমি সাকসেসফুল হয়েছি নাকি আমি বাসা বসেই খাচ্ছি। তো বেসিক্যালি আমি যেটা করছি, আমি এখানে হচ্ছে গরুর মাংস নিয়ে নিছি। গরুর মাংসটা হচ্ছে আমি রান্না করব একদম নর্মাল ওয়েতে রান্না করব, যেরকম করে সব থেকে ইজিয়েস্ট ওয়েতে করা যায়। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করবো যে আমি কিভাবে করে গরুর মাংস রান্না করি। আর এখন অলরেডি 2টা বেজে গেছে প্রায়। আমি উঠছি আজকে একটু দেরি করে, তারপরে একটু নাস্তা টাস্তা করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে। এখন হচ্ছে আমি ফাইনালি নিজেকে মোটিভেট করতে পারছি রান্নার জন্য। আমি কালকে রাতে অনেক কিছু বের করে রাখছি রান্নার জন্য, বাট আমি জানি না এত কিছু করবো কিনা, বিকজ আজকে আমার কেন জানি না খুবই টায়ার্ড লাগতেছে। তো এটাও একটা প্রবলেম, যদি আজকে আমি রান্না করে রেখে দিই কালকে আমার খাওয়ার কোনো টেনশন থাকবে না। অবভিয়াসলি ফাহিমও রান্না করে, বাট ওরও যেহেতু অফিস থাকে, আমার যেহেতু থাকে, তো একটা ঝামেলা হয়ে যায়। এই জন্য আমি চেষ্টা করি রান্না করে রাখতে। আবার এখন ভাবছি যে প্রত্যেকদিন রান্না করে খাওয়াটা আসলে শরীরের জন্য খুবই ভালো, যেটা আমি আগে করতাম যখন আমি জব করতাম না। দেখা যায় এখন একদিন রান্না করে আমরা 7 দিন খাই, যদিও সেটাকে খুব ভালো মতো প্রসেস করেই খাই, তারপরও এটা একদমই শরীরের জন্য ভালো না। ও বের করছে অনেক কিছু, হয়তোবা আমি আজকে আর কালকের জন্য রান্নাটা করে রাখবো। পরশু দিন হচ্ছে ফাহিম রান্না করবে, সেটা আবার আমরা তার পরের দিন খাবো। মানে 2 দিন পর্যন্ত আমরা খাওয়ার চেষ্টা করব, 3 দিন পর্যন্ত আমরা টানবো না। আমি কখনোই এই জিনিসটা করতাম না, এখন হচ্ছে যেহেতু নতুন জব সবকিছু মিলে আমি করা শুরু করছি, এখন হয়তোবা টাইমের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়ে যাবে, অ্যাডজাস্ট করতে সময় লাগে। সো যাই হোক, এখন এত বেশি কথা না বলে আমরা মেইন রান্না বান্নার দিকে চলে যাই। সো এই যে হচ্ছে গরুর মাংস, আর গরুর মাংসের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে রেখে দিছি, আর এর মধ্যে এখন দিব হলো আদা বাটা এবং রসুন বাটা, দুইটাই হচ্ছে একদম বরফ জমে আছে। আমি একটা ছুরি দিয়ে উঠাই নিব, হালকা একটা প্রেস করলে এভাবে করে ভেঙে যায়। তো যেহেতু গরুর মাংস আদা বাটাটা বেশি লাগে রসুন বাটার তুলনায়, আর মুরগির মাংসে হচ্ছে সবসময় রসুন বাটাটা বেশি লাগে আদা বাটার তুলনায় আর কি। আমি অলমোস্ট সেমই দিছি, আমার মনে হয় এখানেও এতটুকু লাগবে। এনিওয়ে এরকম থাকুক। আর তার সাথে এখন আমি কি আগে লবণ দিছি, এনিওয়ে এখন আবার একটু লবণ দিয়ে নিচ্ছি। যদি লবণ দিই তাহলে বেশি হবে, আর যদি না দিই তাহলে কম হবে আর কি। এই হলুদটা হচ্ছে আমি দেশ থেকে নিয়ে আসছিলাম, তো অল্প হলুদেই হয়ে যায়, একদম ভাঙানো হলুদ, কিন্তু শেষ হয়ে যাচ্ছে প্রায়। এখন দিব মরিচের গুঁড়া, আর এখানে করা হচ্ছে আমার নিজের হাতের ধনিয়ার গুঁড়া। ধনিয়া বাটাটা না নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, আমারই আসলে একটা ভুল হয়েছে। ধনিয়া বাটাটা আমি ডিপ ফ্রিজে রাখি নাই, ডিপ ফ্রিজে না রাখার কারণে মনে হয় নষ্ট হয়ে গেছে। এখন এই যে কিছু এলাচ নিয়ে নিলাম, এই এলাচটাকে আমি হালকা একটু ভেঙে দিয়ে দিব। আর সাথে 4-5টা গোলমরিচ ছিল, সেই গোলমরিচটাও দিয়ে নিলাম। এখানে গোলমরিচটা আমি একটু ক্রাশারে ক্রাশ করে দিচ্ছি কিছু। আমার কাছে আস্ত গোলমরিচটা বেশি মজা লাগে,
গরুর মাংসের মধ্যে, হাঁসের মাংসের মধ্যে, কারণ আমার আম্মু এভাবে করে রান্না করে, এই জন্য এর মধ্যে দিয়ে নিচ্ছি হচ্ছে লবঙ্গ। বেসিক যেসব মশলা লাগে আর কি, ঠিক সেই সব মশলা দিয়ে গরুর মাংসটা রান্না করা হবে। এটা হচ্ছে আমার এলোমেলো মশলার পোটলা। এর মধ্যে আমি স্পেয়ার মশলাগুলো রেখে দিই আর বাকিগুলো কৌটার মধ্যে রাখি, তাহলে হচ্ছে সবকিছু অর্গানাইজড থাকে। এটাকেও একটু সুন্দর করে রাখতে হবে, আমার অতটা বেশি সুন্দর করে রাখা নাই। তো এর মধ্যে এখন আমি দিয়ে নিব তেজপাতা, সাথে দিব একটা তারা মৌরি যেটাকে বলে, আর একটু গোলমরিচ, যেটা বললাম আস্ত গোলমরিচ দিব। এই যে গোলমরিচের স্মেল সবকিছুতেই এত ভালো লাগে, খুবই খুবই মজা লাগে গোলমরিচের স্মেলটা। এখন দিব হলো এই যে স্টার মশলা, যেটা একটা স্টার মশলা। Where is my কালো এলাচ? Yes, spicy. So just একটা মাত্র কালো এলাচ দিব। এই যে আমি হালকা একটা ছেঁচা দিয়ে নিছি, তাহলে ভেতরের স্মেলটা খুব সুন্দর করে বাইরে আসবে। এখন একটু মরিচও দিয়ে নিব, জাস্ট 2-3টা মরিচ দিয়ে নিলাম, শুকনো মরিচটা। এবার সবকিছুকে ভালো মতো মাখাতে হবে। আচ্ছা, আমি তেল দিতেই ভুলে গেছি, তো আমি সরিষার তেল দিব একটু। সো এই সবকিছুকে আমি এভাবে করে নাড়াই দিব। গরুর মাংস দিকে চড়াই দিলাম, আর এখন হচ্ছে এই সাইডে আমি আমার অন্য একটা রান্নার প্রিপারেশন নিব। মাছ পেট কাটা নাই, পেট হচ্ছে এরকম করে রাখা। লজিক বুঝলাম না, মুখের সামনে কেটে রেখে দিচ্ছেন আর পেট কাটা নাই, আই ডোন্ট নো। কেচি দিয়ে কাটবো, পেটের ভিতর থেকে ভাবে করে বের করব। আসলে ওর পেটের মধ্যে তেমন কিছু নাইও। তো আমি এখন একটা শর্টকাট বুদ্ধি খুঁজে পাইছি। আমি জাস্ট এখন মাছগুলাকে এভাবে করে পেটের কাছ থেকে টান দিয়ে খুলে নিচ্ছি আর কি, আর এভাবে করেই ময়লাটা বের করে ফেলতেছি। আই থিঙ্ক এভাবে করে ভালো কাজ হচ্ছে। আমার এখন আর কেচির দরকার হচ্ছে না, কেচি দিয়ে করতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন, এই জন্য আর কি। আর ছোট ছোট ডিম না কি এগুলো আমি জানি না, আছে আর কি, কিন্তু আমার ডিম খাওয়ার দরকার নাই, আমি জাস্ট এই ময়লাটা ফেলতে চাই। আমি ছোট মাছ জীবনও মানে যদি জানতাম যে পরিষ্কার করা না, তাহলে আমি কখনোই কিনতাম না। এগুলো খুবই হ্যাসেল। আমার আবার খুবই পছন্দ ছোট মাছ, এই জন্যই কেনা।
এখানে আমি হচ্ছে সব মশলা টশলা দিয়ে একবারে মাখাই দিছি, টমেটো দিলাম এখন লাস্টে। এখন আমি সবার শেষে একটু গরম পানি দিয়ে নিব আর কি। অনেক বেশি পানি দেওয়া যাবে না, কারণ এটা একটু মাখা মাখা ধরনেরই ভালো লাগে। তো আমি অল্প পানি দিছি, এখন এটা সিদ্ধ হবে। এভাবে করে ঢেকে রেখে দিতে হবে এটাকে। রান্নাবান্না করতে করতে এখন আমার এত টায়ার্ড লাগতেছে। আজকে হচ্ছে ওয়েদারের অবস্থা খুবই খারাপ, দ্যাটস ওয়াই মনে হয় এরকম লাগতেছে। তো আমার অলরেডি গরুর মাংস রান্না করা হয়ে গেছে, সাথে যে ছোট বাইলে মাছ রান্না করছি ওইটাও করা হয়ে গেছে। আই এম সরি ফর দ্য নয়েজ, বিকজ আজকে হচ্ছে ঘাস কাটাকাটি বা গাছ কাটাকাটি হচ্ছে, এই জন্য। আর এক্স্যাক্টলি আমার রান্নাঘরের পাশেই কাটতেছে, মানে নিচে। তো আমি আসলে শুদ্ধভাবে কি যেন বেলে মাছ বলতে গেছিলাম, বাট মুখ থেকে বের হয়ে গেছে বাইলে মাছ। তো যাই হোক, আমরা বলি বাইলা মাছ, তো এটা বাইলা মাছই। তো ওইটা রান্না করা হয়ে গেছে। গরুর মাংস আমি স্লো কুকে রেখে দিছি, কারণ এই জায়গাটা আমার দরকার নাই, ওর মতো করে ওই চুলায় হতে থাকুক। আর এই চুলায় এখন যেটাই আমার বাইলা মাছ হয়ে গেছে, ওইটাতে এখন আমি রান্না করব হলো লইট্টা মাছ, কাঁচা যে লইট্টা মাছ, যেটা শুটকিটা না, লইট্টা মাছটা আমি রান্না করব। এটা আমাদের বাসায় খায় এবং আমাদের খুবই 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 পছন্দের একটা মাছ। আমি কখনোই রান্না করি নাই, আম্মু রান্না করছে, আমি খাইছি। আজকে প্রথমবারের মতো চেষ্টা করব আমি, দেখা যাক কেমন হয়। একদম মাখা মাখা করে রান্না করছি, অল্প একটু ঝোল আছে, ঝোলটা আবার আমার ভালো লাগে থাকলে, এই জন্য। এখন এটাকে ঢেলে রেখে দিব আর কি। আমি এর মধ্যে একটু শালগম দিয়েছিলাম আর একটু আলু দিয়েছিলাম। তো এভরি টাইম আমি কিছু করি আর সাথে সাথে সবকিছু মুছে রেখে দিই। রান্নাঘর 100 বার মোছা হয় রান্নার মধ্যে। সামটাইমস এটা অ্যানোয়িং, আবার সামটাইমস ভালোও লাগে। এখন আমি লইটা মাছ রান্না করব, তার জন্য সবার প্রথমে দিব হলো কাঁচা পেঁয়াজ কুচি। এখন এটার মধ্যে আমি একটু করে মশলা দিয়ে দিব। সবার প্রথমে দিব হচ্ছে রসুন বাটা, এখন দেব একটু আদা বাটা। আমি মাছের মধ্যে খুব বেশি মশলা দেই না, বাট এটা মনে হয় একটু দিতে হয়। তো এই যে আদা বাটা। এখন এগুলাকে সবকিছু একসাথে ভালো করে একটু কষাতে হবে। তো আমি চুলার আঁচটা একটু কমাই নিলাম। তো তারপরে এখন এর মধ্যে আমি দিয়ে নেব লবণ এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে দিব একটু ধনিয়ার গুঁড়া। এখন এটাকে একটু কষাতে হবে। আর আমি পানি সব সময় গরম করে রেখে দিই রান্নার সময়, সেই পানি আমি অল্প অল্প করে দিই আর কষাই। তো সেভাবে করে এখন রান্না করতেছি।
ছুটির দিনগুলা যে কিভাবে চলে যায় এটা আসলে বোঝা মুশকিল। আজকে সারাটা দিন আমার যে কিভাবে চলে গেল আই ডোন্ট নো। আমার মনে হচ্ছে কালকে সকালেও ছুটি থাকলে ভালো হতো। আর আজকে এত বেশি বাজে ওয়েদার, যেদিন আমার জব থাকে সেদিন দেখা যায় বাইরে খুব সুন্দর রোদ থাকে, একদম ঝলমলে ওয়েদার থাকে, আর আজকে একদম অন্ধকার হয়েই আছে তো হয়েই আছে। আজকে কোনো সূর্য ওঠে নাই এবং অলমোস্ট সূর্য ডোবার সময় হয়ে যাচ্ছে, তো আর সূর্য ডোবার মানে সূর্য ওঠার আর কোনো চান্স নাই আর কি। ওয়ার্কডের তুলনায় ছুটির দিনগুলোতে কাজের পরিমাণটা একটু বেশি থাকে। দেখা যায় ঘরের যে কাজগুলো থাকে এগুলো সব জমা থাকে, সেগুলো করতে হয়। তারপরে দেখা যায় বাজার সদাই থাকে, তারপরে আরো কিছু কেনাকাটা থাকতে পারে। আর আমি তো একটু শপিং এ যাওয়ার সময়ও পাই না, যেদিন আমার ছুটির দিন থাকে সেই দিনই আমি সেগুলো করার চেষ্টা করি। আর রান্না বান্না তো আছেই, ছুটির দিনে আমি চেষ্টা করি রান্না বান্নাটা একটু বেশি করে রাখার জন্য, যাতে পরবর্তী কয়দিন আমি ভালো মতন খাওয়া দাওয়া করতে পারি, কোনো টেনশন না থাকে আর কি। বাট আমি হয়তোবা এখন চেঞ্জ করে ফেলবো, যেটা প্রথমেই বললাম। আমি আর ফাহিম দুজনে মিলেই এটা ডিসাইড করছি যে আমরা বাসি খাবারটা খাবো না। ইটস নট লাইক আমরা খেতে পারি না, আমাদের খেতে কোনো অসুবিধা নাই, বিকজ এটা গরম করলে একদম নর্মালি হয়েছে, একদম মনে হয় কেবল রান্না করা হয়েছে। তো অনেকেরই প্রবলেম থাকে যে 2 দিন আগে রান্না খেতে পারে না, বাট আমাদের দুজনের কারোরই এই প্রবলেমটা নাই। হেলথের কথা চিন্তা করে আমাদের আসলে প্রতিদিনেরটা প্রতিদিন রান্না করে খাওয়া ভালো, বা একদিন পর পর একদিন রান্না করাটা বেটার। সো হয়তো বা আমরা এখন থেকে সেরকমই করার চেষ্টা করব, জানি না কতটুকু কি করা সম্ভব। আর এই যে অলরেডি আসরের আজান দিয়ে দিচ্ছে আর আমি এখনো রান্না করতেছি। আমার আসলে এত সময় লাগে না। আজকে আমি রান্নার মধ্যে অনেকবার ব্রেক নিছি, বাসায় কথা বলছি, আমার শ্বশুর বাড়িতে কথা বলছি, তারপরে দেখা যাচ্ছে আমি যে বসছি, মানে আজকে আমার ওই এনার্জিটা নাই আসলে, এই জন্য হয়তো বা। এই তো, আর এই যে মশলা ভালো করে কষাচ্ছি আমি, যাতে ভালো করে পেঁয়াজটা ঢলে যায়। আমি বলি ঢলে যায়, আমার আম্মা বলে ঢলে যায়। সো ওরকম যে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে, আমি ততক্ষণ পর্যন্ত একটু মশলাটা কষালাম। এখন হচ্ছে আমি এর মধ্যে আস্তে আস্তে করে মাছ দিয়ে দিব। মাছটা দিয়ে আমি আরো কিছুক্ষণ একটু কষাবো। এইটা হচ্ছে মাছ, এটা হচ্ছে লইটা মাছ। এটা আমরা সবসময় শুটকি খাই, বাট এখন মানুষ এটা কাঁচাও খায়। আমরা আরো অনেক আগে থেকে এটা কাঁচা খাই। আমার ছোট মামা তখন হচ্ছে চিটাগংয়ে জব করতো তখন, তো সেই থ্রুতে আমরা তখন চিটাগংয়ে গেছিলাম এবং ওই সময় আমাদেরকে লইটা ফ্রাই করে খাওয়ানো হয়েছিল। ছোট মামি আমাদেরকে লইটা ফ্রাই করে খাওয়াইছিল। আমার আসলে মনে নাই রান্না করে খাওয়াইছিল কিনা। তো ওইখান থেকে আমরা শিখে আসছি যে লইটা মাছ এভাবে করে খাওয়া যায়। তো ডেফিনেটলি সেখান থেকে আমরা শিখে আমার আম্মু এরপরে সবসময় লইটা মাছ কিনে আমরা খাই বাসায়। এটা আমাদের খুবই খুবই পছন্দের একটা খাবার এবং এই মাছটা আমার আম্মু সেরা রান্না করে। মাঝে মধ্যে আম্মু এটার সাথে অল্প একটু বরবটি অ্যাড করে, ওইটা একটু আবার এরকম লাল লাল হয় না, হলুদ হলুদ হয়, ওইটা খেতে আরো মজা লাগে। বাট আনফরচুনেটলি আমার কাছে কোনো বরবটি নাই, তো আমি একটু ভোনা ভোনা করেই রান্না করব। এটাও অনেক মজা লাগে যদি আমি রান্না করতে পারি আর কি তখন। এই যে মশলা প্রায় এখন কষানো হয়ে গেছে, আমি জাস্ট 4-5 মিনিট মশলাটাকে কষালাম। এখন এর মধ্যে আমি মাছগুলাকে দিয়ে নিব। এটা যেহেতু একটা সামুদ্রিক মাছ, এটার মধ্যে অত বেশি গন্ধ থাকে না। আমাদের বাংলাদেশি মাছগুলো এখানে আনতে আনতে দেখা যায় বেশ খানিকটা গন্ধ পাওয়া যায়। তো দেখা যায় কি আমাদের বাংলাদেশি মাছগুলো এই পর্যন্ত আস্তে আস্তে অনেকদিন ফ্রোজেন থাকার কারণে বেশ খানিকটা গন্ধ হয়ে যায়। আমি তো প্রথম দিকে এসে খেতেই পারতাম না, আর হয়তোবা তখন আমি রান্নার প্রসেসটা ওরকম ভালো বুঝতাম না। আমি রান্না করতে গেলেই গন্ধ লাগতো। আমি তো জীবনেও মাছ কাটিও নাই, ধুইও নাই, মাছের গন্ধও শুকি নাই স্বাভাবিকভাবেই। তো দেখা যেত প্রথম দিকে এসে আমি খেতে পারতাম না, মাছ ধোয়া কাটার সময়ই আমার অতৃপ্তি চলে আসতো। তো আমি খেতে পারতাম না মাছ, ওইভাবে কিনতাম, দেখা যেত ফাহিম খেত বা ফেলে দিতাম বা পচে যেত, মানে আমি পারতামই না কোনোভাবে ওটা খেতে। বাট এখন আবার একই দোকানের মাছ, একই মাছ আমি এখন খাচ্ছি, মনে হয় উনি এখন ভালো কোয়ালিটির মাছ আনে। বাট ব্যাপারটা হচ্ছে সেম জিনিসটাই আনতেছে, আমার কাছে এখন এটা নর্মাল হয়ে গেছে, বা এখন আর আমার মাছ কাটলে ধুলে সেটা খেতে আর কোনো সমস্যা হয় না। হ্যাঁ, তবে যেদিন আমি কাটাকাটি করি সেই দিনই ইমিডিয়েটলি তার পরপর আমি খেতে পারি না, আমার কাছে একটু স্মেল লাগে তখন।
তো ওটা আমি পারি না। এখন আর সেই জিনিসটা না হলেও আমি এখন মোটামুটি মাছ ভালোই খেতে পারি। এখানে সব মাছই খাই আমি, পাঙ্গাস থেকে শুরু করে রুই থেকে শুরু করে সব মাছ খাই। বাট এই যে মাছগুলো আমি এখন কিনি আর রান্না করি, এগুলাই তখন দেখা যেত আমি খেতে পারতাম না। বাট এখন আল্লাহর রহমতে সব মাছগুলাই খেতে পারি এবং আমি এখন প্রসেসটাও ভালো জানি। এখন আর আমার অভ্যাসের কারণে রান্না করতে গেলেও সমস্যা হয় না। অভ্যাসগত কারণে এখন মাছ ধোয়াধুয়ি করলে গন্ধও লাগে না রান্নার সময় বা খাওয়ার সময়। সো এটা কমপ্লিটলি আমার অভ্যাস হয়ে গেছে বলে। আর এই তো এখন হচ্ছে আমাদের যে বাংলা বাজার এসেন যেটা, ওইখান থেকে আমি সব সময় সব ধরনের মাছ কিনি, সব সবজি কিনি, ওইখান থেকেই সব পাওয়া যায়। সো ওইখান থেকে সব কিনে নিয়ে এসে রান্না বান্না করি আর কি। আর আমার কাছে মনে হয় যে এখন ওখানের মাছের কোয়ালিটিটাও আগের থেকে ভালো হয়েছে। আই ডোন্ট নো এটা আমার থিঙ্কিং নাকি আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে এখন কোয়ালিটিটাও ভালো হয়েছে। তবে এই মাছগুলো অনেক দিন ফ্রোজেন থাকার কারণে একটু অন্যরকম হয়ে যায় স্বাভাবিকভাবেই, কারণ এটা বাংলাদেশ থেকে ফ্রোজেন হয়ে তারপরে আসে, তারপরে ফ্রাঙ্কফুটে আসে, তো এটা তারপর ডিস্ট্রিবিউট হয় এইসব জায়গাতে। তো এটা বেশ লেন্দি একটা প্রসেস, তো এই কারণেই আর কি। আর এই যে মাছের অবস্থা, মাছ না যেরকম মোটা মোটা লাগতেছিল, এর মধ্যে দেওয়ার পরপরই পানিগুলা কেমন যেন বের হয়ে আসতেছে মাছের ভিতর থেকে। আমার আম্মুই আমাকে এটা বলছিল যে এই মাছে কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নাই, মাছ থেকেই পানি বের হবে। তো আমি তার ইনস্ট্রাকশন অনুযায়ী সেভাবে করে রান্না করতেছি। মজার ব্যাপার হচ্ছে আমি যখনই রান্না বান্না করি দেখা যায় আম্মুকে একটা কল দিই, সব রান্নার আগে না, মানে মোটামুটি যেগুলো এখন শিখে গেছি আম্মুর কাছ থেকে সেগুলো আর কল দেওয়ার দরকার হয় না। আর যেগুলো একদম নতুন আমার জন্য সেগুলোর জন্য আম্মুকে ফোন দিয়ে বলি যে এটা কিভাবে রান্না করো, 5 মিনিট শুনি, তারপর ওটা আমি আমার মতো করে রান্না করি। বাট রেজাল্ট হয় সবসময় দেখা যায় আম্মুর মতোই হয়ে যায়, বিকজ আমি ওইটাই ফলো করার চেষ্টা করি। তো আজকে যেমন এটা হচ্ছে আমার কাছে একদম নতুন, তো এই জন্য আমি আম্মুকে ফোন দিছিলাম যে কিভাবে রান্না করব। তা আম্মু আমাকে যেভাবে বলছে ঠিক ওভাবে করে আমি রান্না করতেছি। প্রথম দিকে আসার পরে দেখা যেত যে অনেক রান্নাই আমি বুঝতাম না, তখন কিভাবে রান্না করতে হয় আমি বুঝতাম না। আম্মুকে কল দিতাম, ভিডিও কলে রাখতাম, আম্মুকে দেখাতাম এটা কোন মাছ, এটা কি এরকম ভাবে করে না কি করে। তো সেভাবে করে আস্তে আস্তে শিখতে শিখতে এখন একদম পুরা বলতে গেলে প্রো হয়ে গেছি। প্রথম দিকে বুঝতেই পারতাম না যে সংসার কিভাবে করতে হয়, কখন কোনটা শুরু করতে হয়, কখন কোনটা রান্না করতে হয়, কখন কোনটা দিয়ে স্টার্ট করতে হয়। বাট এগুলো এখন যত দিন যাচ্ছে এখন সবকিছু পারফেক্টলি পারি আল্লাহর রহমতে। সো আম্মু একটা কথা আমাকে বলেছিল যে সংসার জিনিসটা হচ্ছে ইউ হ্যাভ টু স্টার্ট, এবং তোমার স্টার্টিংটা হবে হচ্ছে যখন তুমি আর্লি মর্নিং এ বিছানা থেকে উঠবা, উঠে তোমার বিছানাটা গুছাবা, ঘরটা গুছাবা, ব্রেকফাস্টটা বানাবা, আর্লি মর্নিং এ খাবা, তখনই তোমার সংসারটা স্টার্ট হবে। আমি যখন থেকে আর্লি ওঠা শুরু করছি, বিছানাটা নিজে সুন্দর করে গুছাতাম, নিজের রুমটা সুন্দর করে গুছাতাম, তারপরে এসে নিজের নাস্তাটা বানাতাম, ফাহিমের জন্য নাস্তা বানাতাম, তারপর থেকেই আমার দেখা যেত সংসারের উপর একটা মায়া জন্মাতো। এন্ড দ্যাট ইজ দ্য থিং, আমার আম্মু আমাকে বলেছিল যে সংসারের মায়া এভাবে করে জন্মায়। এটা আসলে কোনো শিখানোর উপরে ডিপেন্ড করে না, এটা গ্রাজুয়ালি চলে আসে, বাট একজন মেন্টর থাকে, সেই মেন্টরটা হচ্ছে আম্মু। আম্মু ওভাবে করে বলছে, ওভাবে করে আমি করা শুরু করছি, এবং তারপরে এখন সবকিছু আমি আমার মতো করে পারি, আমি আমার মতো করে গুছাই। দেখা যায় যে রান্নাটা আমার আম্মুর পছন্দ আমি সেই রান্নাটা করি। আমার শাশুড়ির ভাজিগুলো চমৎকার সুন্দর হয়, আমি আমার শাশুড়ির ভাজির মতো করার চেষ্টা করি। তো যে রান্নাগুলো আমার শাশুড়িরটা আমার কাছে বেশি মজা লাগে, আমার টেস্ট বাড অনুযায়ী আমি সেটা করি, আম্মুরটা যেটা বেশি মজা লাগে সেটা আমি করি। সো মিক্স করে আসলে রান্না করি। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার শাশুড়ি আর আমার আম্মু দুজনেরই খুলনার, সো আমার এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, দুজনেরই রান্না একই রকম। আমার রান্না হচ্ছে তেমন কোনো ডিফারেন্স আসে না। ফাহিমের জন্য এটা সুবিধা হয়েছে, আমরা একই টাইপের রান্না খেতে পছন্দ করি, আমাদের দুজনের চাহিদাই একই রকম, কারণ আমাদের আম্মুদের রান্নার প্যাটার্নটাও একই রকম। এই যে এখন হচ্ছে মাছ প্রায়, এই মাছটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি এই মাছটা মোটামুটি একটু কষানো কষানো ভাব হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করলে এটা আবার ভেঙে যাবে। তো এটাকে আমি জাস্ট ঢেকে রেখে দিব, এটাকে আমি আর কিছুই করব না, ও ওর মতো করে হোক। তো এটা আমি হয়তো বা আরো 5 থেকে 10 মিনিট পরে উঠাবো, উঠায় তারপরে হচ্ছে একটু নাড়াচাড়া করব। বাট এর মধ্যে এই ভাপে ভাপে এই মাছটা হয়ে যাবে আর কি। তো পিঠা বানানোর পর্যায়ে বলতে
অনেক কিছু হয়েছে এর মধ্যে। পিঠা বানানোর জন্য বেসিক্যালি আমি একটা ব্লেন্ডার কিনছিলাম, সেই ব্লেন্ডারটা আবার আজকে সামহাও কোনোভাবে কাজ করতেছিল না। এটা খুবই ভালো একটা ব্লেন্ডার, বশের ব্লেন্ডার। তো আমার হচ্ছে বোঝার হয়তো বা কোনো ভুল ছিল। তারপরে আরো একটা হ্যান্ড ব্লেন্ডার আমার বাসায় ছিল, দুইটার সাথে আমি মিক্স করে চাল যেহেতু এতগুলো ভিজায় ফেলছি, তারপরে এইটা মিক্স করছি, ওইটা মিক্স করছি, এভাবে করে করে আর কি ফাইনালি পিঠার গোলা আমি রেডি করতে পারছি। আমি জানি না আসলে আজকে পিঠা কেমন হবে। আগের দিন তো খুবই ভালো হয়েছিল চালের গুঁড়া দিয়েও, কিন্তু আমি আর কোনোদিনও চাল দিয়ে পিঠা বানাচ্ছি না। আমার আম্মা বানায় চাল দিয়ে পিঠা, বাট আমার কাছে অনেক হ্যাসেল লাগতেছে এগুলা। চাল দিয়ে আমি আর পিঠা বানাবো না, বাট আমি এরপরে যদি বানাই চালের গুঁড়া দিয়ে বানাবো। মাথাটা তো একদম গরম হয়ে গেছিল, মনে হচ্ছিল যে মানে আমি মেজাজও খারাপ লাগতেছিল, সবকিছু মিলে মানে অনেক ম্যাস হয়ে গেছিল। চারপাশে কাজ হচ্ছিল না এবং বাইরে সন্ধ্যা হয়ে গেছে। সব থেকে কষ্ট লাগতেছিল যে আমার আজকে প্ল্যান ছিল বাইরে যে পিঠা বানাবো আর পিঠাটা খাবো, সেটা হলো না। এটাও আমার একটা কষ্টের রিজন। প্রায় 20 দিনের মতো আমি ঘরেই থাকতেছি অথবা কোথাও দাওয়াত খেতে যাচ্ছি। এটা হচ্ছে আমার এখন আপাতত সাইকেল চলে আসছে, মানে উইকেন্ডের কথা বলছি। সেই হিসাবে বাইরে কোথাও যে একটু বসে আমরা পিঠা টিঠা খেলাম, কারণ আমার বাইরে যে খাওয়া দাওয়া করতে খুব ভালো লাগে। তো হলো না আর কি, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে। অলমোস্ট না, অলরেডি মাগরিবের আজান দিয়েও দিছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আর কিছু করার নাই, এখন আমি বাসায় বসে পিঠা বানাবো, নিজের রান্না করে বসে পিঠা বানাবো। যাই হোক, মেইন কথা হচ্ছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো বা বাইরে গেলে কোনো একটা ঝামেলা হয়তো, সেই জন্যই আমার বাইরে যাওয়া হয় নাই, ঘরে বসেই হচ্ছে, সেটাই আমি ধরে নিচ্ছি। সো এই তো। আর আপনাদেরকে আমি আমার পিঠার গোলাটা দেখাই। আমার পিঠার সেটআপ রেডি, আমি একটু সরাই আর এখন আপনাদেরকে আমার গোলাটাকে একটু দেখাই। এই যে হচ্ছে আমার গোলা, অনেক 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 যুদ্ধের পরে মোটামুটি এখন একটা ভালো গোলায় পরিণত হয়েছে আর কি। এতক্ষণ আমি লিটারেলি ঝামেলা করছি, যুদ্ধ করছি এই গোলাটাকে বানানোর জন্য। আমার মনে হচ্ছে এখনো একটু ঘন ঘন আছে, এর মধ্যে আরেকটু পানি দিতে হবে। এই যে মোটামুটি মনে হচ্ছে মানে এখনো তার মধ্যে হালকা হালকা দানা দানা আছে। আমি জানি না পিঠা কেমন হবে। আর এই গোলার মধ্যে আমি শুধুমাত্র সবসময় লবণ দিই, আর কিচ্ছু দিই না। অনেকের মধ্যে বেকিং পাউডার দেয়, বেকিং সোডা দেয়, আমার আম্মুও কখনো দেয় নাই, আমারও কখনো দেওয়া হয় না। মাশাআল্লাহ, এছাড়া আমার আগের বার পিঠাটা ভালোই ফুলছিল, আমি জানি না আজকে কি হবে। আর এখানে আমি হচ্ছে চালটা আবার কেটে টেটে বেছে ধুয়ে রেডি করে রাখছি। এটা হচ্ছে এখন আমি আমার ডিপ ফ্রিজে রেখে দিব, কারণ এইটা আমি দেখা যাচ্ছে পরে ডালের মধ্যে দিব বা টক করে খেতে পারি, যখন যেটা মন চাবে তখন সেটা খেতে পারবো। যেহেতু এখন চালতার সিজন, এই জন্য হচ্ছে আমি কিনে একটা চালতা এখানে, সেটাই আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি। বাট আমার আসলে ইচ্ছা ছিল এই চালতাটাকে হচ্ছে গিয়ে একটু ভর্তা করে খাওয়ার, এইটার জন্যই আমার কিনে নেওয়া আসা, কিন্তু আলটিমেটলি সেটা হলো না। আমি দেখতেছি যে চালতা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছিলাম, যেহেতু বড়ই কিনে নিয়ে আসছিলাম লাস্ট উইকে, ওইটাও নষ্ট হয়ে গেছিল 80%, বাকি 20% খাইতে পারছি। তো সেই জন্য ভাবলাম এটাকে আর নষ্ট করতে দেওয়া যাবে না, বিকজ এখানে এগুলো টু মাচ এক্সপেন্সিভ। মানে একটা চালতার দাম দেখা যায় 9 ইউরো, উইচ ইজ 1200-1300 টাকা, জাস্ট একটা চালতা। আর বড়ই দেখা যায় আমি কয়টা কিনে নিয়ে আসি 1000-1500 টাকা দিয়ে, আমি বড়ই কিনে নিয়ে আসি। তো এগুলো খুব গায়ে লাগে তখন আর কি। এই জন্য ভাবলাম যে এভাবে করে ফ্রোজেন করে রেখে দিলে পরে আমি ডালও খেতে পারবো। যেমন বড়ই আমি এরকম করে রেখে দিই, খুবই মজা লাগে। আপনারা চাইলে এটা করতে পারেন। বড়ই জাস্ট এখন যেহেতু বড়ইয়ের সময়, আপনারা বড়ইটাকে জাস্ট ধুয়ে এরকম পলিথিনে করে পেঁচায় ডিপ ফ্রিজে রেখে দিবেন, আপনারা পরে এটা ইউজ করতে পারবেন। যেমন আমি কদবেল গত বছরে নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে, সেটা এখনো আমার ফ্রিজে আছে এবং ওইটা কিন্তু আমার এখনো ফ্রিজে আছে। আর ওইটা কিন্তু একদম সেই নতুনের মতোই থাকে। আমি কখনো এটা ভর্তা করে আপনাদের সাথে শেয়ার করব, তবে আমার কদবেলটা খাওয়ার কথা এখানে আরো 2জনকে নিয়ে, তাদেরকে নিয়েই আমি খাবো যখন, তখনই আপনাদের সাথে শেয়ার করব। পিঠা বানানোর যেহেতু সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, এখন আর কথা না বাড়িয়ে লেটস মেক পিঠা টুগেদার। তো এটার মধ্যে হচ্ছে একটু তেল আছে, এই তেলটাকে আমি এটা দিয়ে ব্রাশ করে করে দিব। বা এই কাপড়টাও আছে, এটা হচ্ছে একটা ওড়নার কাপড়, এই ওড়নাটাই ধুয়ে টুয়ে আমি রেখে দিয়েছিলাম। এটা দেখা যায় আমি ভাপা পিঠা যখন বানাই তখন আমি এটার আরেকটা পার্ট আছে ওটা ইউজ করি। এখন যেহেতু এই পিঠাটা বানাবো, সো এই ওড়নাটা দিয়েই আমি তেলটা নিয়ে মুছে মুছে করব, যেমনটা বাংলাদেশে টিপিক্যাল ভাবে করে আর কি।
গোলাটা একটু ভারী হয়ে গেছে, আমি অল্প একটু পানি অ্যাড করব। আমার হাতের কাছে এই গ্লাসটা ছিল, তাই আমি এই গ্লাসটা দিয়েই করতেছি আর কি। বেশি টাইট হয়ে গেলে আবার পিঠা ভালো হয় না, আবার বেশি পাতলাও হওয়া যায় না। আর এদিকে এটা হচ্ছে তাপ হইতে থাকবে। আমি আরো একটুখানি দিব পানি, বা এতটুকু থাকুক, আবার যদি পরে লাগে আমি তখন পরে আবার অ্যাড করব। বিসমিল্লাহ বলে আমি প্রথম খোলাটা দিব, আর প্রথম খোলা সব সময় মোটামুটি খারাপই হয়। বিসমিল্লাহ। এবার ঢেকে দিলাম। আর এটা হচ্ছে এরকম কালার হয়ে গেছে, পিঠা বানাতে বানাতে কেন জানি না এরকম একটা কালার হয়ে গেছে, ধুইলেও এই কালারটা যায় না। যাই হোক, চুলার আঁচটা মোটামুটি মিডিয়াম হাইতে থাকবে, অনেক বেশি আবার কমায় দেওয়া যায় না চুলার আঁচ, তাহলে আবার দেখা যায় যে পিঠাটা ভালোভাবে হতে চায় না। তো আপাতত আমি এভাবে করে রাখবো, আল্লাহ ভরসা, দেখা যাক। প্রথম 2-1 খোলা একটু নষ্ট হবে, তার পরের গুলো হয়তো বা ভালো হবে। গ্যাস শেষ হয়ে গেছে, এই জন্য আমরা এখন চেঞ্জ করে নিচ্ছি গ্যাস। অল্প আছে তো পিঠা হয় না, তো এখন আমরা একটা ভরা গ্যাস নিচ্ছি, ওর মধ্যে অনেক আছে। কিন্তু পিঠা হচ্ছে প্রথম খোলা এরকম হয়েছে। তো আমি এখন খুলে খুলে দেখবো যে আমার কি পানি লাগবে নাকি হচ্ছে পানি বেশি হয়েছে। আমার মনে হচ্ছে সব ঠিকই আছে। 2-3 খোলা নষ্ট হওয়ার পরে এখন হচ্ছে আরেকটা, ইয়েস, এখন হচ্ছে পারফেক্ট পিঠা। এটাকে বলা হয় একদম পারফেক্ট পিঠা। ও মাই গড, লুক, ফুলে একেবারে টমটম হয়ে গেছে। আম্মু আমার ভিডিও দেখে, লুক আম্মু, ইয়ে, ফাহিমও চলে আসছে পিঠা দেখার জন্য। দেখো একদম ফুলে, এইটাকে বলা হয় ফোলা, এবং তুলতুলে নরম। আমি ফিল করতেছি যখন আমি উঠাইতেছি। ইয়ে, আমি পিঠা দেখাই। এই যে হচ্ছে পিঠা, এত সুন্দর হয়েছে, এই যে ফুলে কিন্তু এইরকম টেমা হয়ে গেছে। এখন এটাকে ভাঙবো। একদম ভেতরে যেরকমটা হওয়ার কথা, এরকম দানা দানা বাসা বাসা বাঁধবে, তাহলে হচ্ছে পিঠা পারফেক্টলি হয়েছে। সেই তো আমার পিঠা একদম তুলতুলে নরম পিঠা হয়েছে। এই যে আমি একটু দেখাই, এই যে ভেতরে এরকম দানা দানা বাসা বাসা বেঁধে ফাঁপা হয়ে যাওয়া মানেই হচ্ছে পিঠা একদম পারফেক্ট হয়েছে। এই যে আমার পিঠা, আর পেছনে এটা পোড়া না, এটা এরকম ক্রাঞ্চি আমার ভালো লাগে, সো সেরকম ক্রাঞ্চি করা হয়েছে। আই ক্যান সি এইবারের পিঠাও ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
তো এই যে হচ্ছে আমার পিঠার অবস্থা। আমি অনেকগুলা পিঠা বানায় ফেলছি। ফাহিম পিঠা খাবে না, ওইদিকে ওর জন্য ভাত হচ্ছে। তো এই যে হচ্ছে আমার এক একটা পিঠা, একদম সুন্দর পারফেক্ট পিঠা হয়েছে। আর আমি মনে হয় না এখন আর বানাবো, অতটুকু গোলা আছে, অতটুকু থাকুক। আমি এইখানটা ঠান্ডা হলে পরে পরিষ্কার করব, গোলাটা থাকুক। এখন আপাতত আমি এই পিঠাগুলা খাই, পরে যদি এগুলো শেষ হয় দেন আমি আসবো এটা বানাইতে। বাট এখন আমার মনে হয় না যে আর বানানো উচিত হবে, এতগুলা খেয়ে শেষ করতে পারবো না। আর এদিকে হচ্ছে আমার গরুর মাংসটা আমি গরম দিছিলাম। এই যে হচ্ছে আমার গরুর মাংসের অবস্থা। আর একটু ঝোলের পানিটা আমি বেশি রাখছি, কারণ ঝোল ঝোল লাগে পিঠা খাওয়ার জন্য, এই জন্য। তো এই যে হচ্ছে আমার গরুর মাংস, এরকম একটু ঝোল ঝোল থাকবে আর কি। যাই হোক, আই এম ভেরি ভেরি হ্যাপি যে অ্যাটলিস্ট পিঠা ভালো হয়েছে। আমি এখন পিঠাটা খেতে পারবো। অনেকদিন ধরে বাসায় বসে পিঠা বানাতে চাচ্ছি, বাট সাকসেসফুল হচ্ছিলাম না। এই যে এরকম সুন্দর হয়েছে পিঠাগুলা। এখন হচ্ছে পিঠাগুলা খাবো। যদি আমার পেট না ভরে তখন আমি আসবো। আমি প্রিটি মাচ শিওর এখানের হাফ পিঠাও আমি খেয়ে শেষ করতে পারবো না, অনেকগুলা পিঠা। আমার আসলে একটা ভুল হয়েছে, আমার উচিত ছিল পিঠা ভিজায় রাখার জন্য একটু গুড় জাল দেওয়া, তাহলে হয়তো আমি এখন পিঠাগুলা বানায় ডিরেক্টলি ওর মধ্যে দিতে পারতাম। তো যাই হোক, ওটা যেহেতু করি নাই, আমার ভুল হয়ে গেছে। আমি জানি না পরে আমি আবার এসে করলে কিরকম ফুলবে কিনা। যদি ফোলে তাহলে আমি পিঠাটা ভিজায় রাখবো, এরকম কিছু করার ইচ্ছা আছে আমার। সো এই তো এখন বসে খাওয়া দাওয়া করব। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করছি। আমি এরপর আর কোনো কথা বলছি না, হয়তো বা আমার খাওয়ার সময়ের একটা ক্লিপ দেখাইতে পারি পিঠার, আই ডোন্ট নো। সো আজকে এই পর্যন্তই থাকুক। আমি আপাতত খাওয়া দাওয়া করি, তারপরে ঘুমাইতে হবে, সকালবেলা আবার জব আছে। সো দেখা হবে আপনাদের সাথে পরের আবার কোনো ভিডিওতে। টিল দেন, বাই। कई फ्लाइट पहले इंटरनेशनल होती है और उसके बाद वही फ्लाइट डोमेस्टिक बन जाती है। फॉर एग्जाम्पल, सितारा की फ्लाइट अल्टेरा